জামাত ইসলাম অতীতে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এইবার যে প্রতারণা করে সর্বোচ্চ 77টি আসন পেয়েছে, এই জামাত ইসলামের শীঘ্রই পতন হবে, মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে তাদের মুখোশ। কেন আপনারা শুধুমাত্র বিএনপি সরকারের কথা বলছেন যে বিএনপি সরকার এই করছে সেই করছে, আপনারা আওয়ামী লীগের বিচারটা কেন চান না? আমি আজকে টেলিভিশন টক শোতে বলছি, জামাতের নেতৃত্বে কখনোই গণঅভ্যুত্থান সংগঠিত হবে বলে আমার কাছে মনে হয় না। এনসিপি সর্বোচ্চ দলীয়করণ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। শেখ হাসিনা 15 বছর যেটা করতে পারে নাই 3 মাসে সেটা করা হয়ে গেছে। পরিবারতন্ত্রের উন্নয়নের কথা বলছেন এবং উন্নয়নের বৈষম্যের কথা তুলে ধরেছেন। আপনি আপনার আগের বক্তব্যটা কন্টিনিউ করতে পারেন, এখান থেকে উত্তরটা দিতে পারেন। না, এখান থেকে শুরু করি। দেখেন, উনি সর্বশেষ যেটি বললেন যে 17 বছরে শেখ হাসিনা যেটি করতে পারে নাই বিএনপি সরকার 3 মাসে সেটি করেছে। এটা ওনার একটা পলিটিক্যাল রেটরিক। উনি রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে এ ধরনের একটি বক্তব্য শব্দচয়ন করেছেন। তো আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটি হয়ে থাকে। আসলে কি 3 মাসে গুম হয়েছে, খুন হয়েছে, ক্রসফায়ার হয়েছে, বিএনপি সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে? তাহলে তিনি এই কথাগুলো আসলে কিভাবে বললেন? তিনি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছেন। হাসিনার সময় কোনো টেলিভিশন টক শোতে গিয়ে কথা বলার সুযোগ পেয়েছেন? ডিজি ভাই তাকে বলেছে যে তুমি আজকে টক শোতে যেতে পারবে না? অর্থাৎ বিএনপি সরকারের সময়ে সবাই সুখে আছে, তো এই জন্য আসলে ভূতে কিলাচ্ছে, মানে যেটা আমাদের এলাকার ভাষায় বলে। জামাত ইসলাম তো 17 বছর আসলে প্রকাশ্যে রাজপথে নামতে পারে নাই। নামতে পেরেছে? তারা তো সর্বোচ্চ 2 মিনিট 3 মিনিট মিছিল করেছে, ভিডিও করেছে, এরপরে তারা ওটা ফেসবুকে ছেড়ে তাদের মোটামুটি গণ অভ্যুত্থান হয়ে গেছে। এখন যে জামাতের আমির গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, জামাতের আমির কিভাবে আসলে গণ অভ্যুত্থান সংগঠিত করবে? যেখানে তাদের জোটের অন্যতম নেতা নাহিদ ইসলাম তিনি বলেছেন এদেশের মানুষ জামাতের নেতৃত্বকে গ্রহণ করবে না, জামাতের নেতৃত্বে দেশে কোনো আন্দোলন হবে না। এবং এটা বাস্তব, এই বাংলাদেশে জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন সফল হয়নি। এবং আমি আজকে টেলিভিশন টক শোতে বলছি, জামাতের নেতৃত্বে কখনোই গণঅভ্যুত্থান সংগঠিত হবে বলে আমার কাছে মনে হয় না। দেখেন, আতিক মুজাহিদ ভাই যে কথাগুলো আসলে তিনি বললেন, বগুড়া জেলার ব্যাপক উন্নয়ন হচ্ছে, অতীতে আপনার গোপালগঞ্জের উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র কুমিল্লার উন্নয়ন হয়েছে। আমরা দেখেছি যে অধিকাংশ বাজেট ছাত্র সমন্বয়করা তাদের এলাকায় নিয়ে গেছে। দেখেন, আসিফ মাহমুদ না হয় ছাত্র উপদেষ্টা ছিল, আমার প্রশ্ন হলো হাসনাত আব্দুল্লাহ সে কি ছাত্র উপদেষ্টা ছিল? তার এলাকায় 400 কোটি টাকার বাজেট নিয়ে গেছে কোন উপদেষ্টা সরকারি বড় কর্মকর্তা না হয়ে। আপনি একজন প্রতিমন্ত্রীর কথা বলছেন, মীর শাহ আলম, তার এলাকায় আপনি বললেন যে সম্ভবত 70 কোটি টাকার অধিক টাকা নিয়ে গেছে। আর হাসনাত এবং সার্জিস মিলে তাদের এলাকায় তাদের 2টা উপজেলায় 800 কোটি টাকার বাজেট নিয়ে গিয়েছিল। এমনকি শুধুমাত্র এখান থেকেই না, আমরা দেখেছি যে জেলা পরিষদ তহবিল থেকে কেউ নিয়েছে 15 কোটি, কেউ নিয়েছে 10 কোটি। এমন টাকা তো তারা নেয়নি। কারা নিয়েছে? কারা নিয়েছে? তাদের এলাকার উন্নয়নের জন্য নিয়েছে। এই যে জামাত ইসলাম যে 77টি আসন পেল, এই উন্নয়ন প্রকল্পের টাকায় তো আসনগুলো কিনেছে। এবং এইটাকে আপনি বলতে পারেন যে এই টাকা তো তারা আসলে নির্বাচনে ব্যয় করে নাই। হ্যাঁ, তারা যে বিভিন্ন জায়গায় ব্রিজ হয়েছে, রাস্তা হয়েছে, কালভার্ট হয়েছে, স্কুল হয়েছে, মাদ্রাসা হয়েছে, তারা জনগণকে দেখিয়েছে এই যে আপনাদের জন্য উন্নয়ন করেছি, আমাদেরকে ভোট দিলে আগামীতে আবার উন্নয়ন হবে। সুতরাং আজকে মানে তারা বগুড়ার উন্নয়নের কথা বলছে না। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, এবং যিনি আসলে যার বিরুদ্ধে এই অভিযোগটা এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে এই নাম এইভাবে করা যাবে না। এবং সেই প্রতিমন্ত্রী তার ব্যাখ্যা দিয়েছেন যে এটা কিভাবে হয়েছিল, আমি সেই ব্যাখ্যায় যাব না। প্রশাসক নিয়োগের কথা বললেন। দেখেন, এনসিপি সর্বোচ্চ দলীয়করণ করেছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এই যে ঢাকা উত্তরের যিনি প্রশাসক ছিলেন এজাজ, তিনি কি ছিলেন? তিনি ছিলেন জাতীয় নাগরিক কমিটির নেতা। তাকে নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়োগ দিয়েছিল বড় অঙ্কের টাকার মাধ্যমে। এরপরে বিভিন্ন দপ্তরে সরাসরি রাজনৈতিক নিয়োগ। দেখেন, প্রত্যেকটা মিনিস্ট্রিতে তারা ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়েছিল। আপনারা কি সংস্কার করেছিলেন? এই ছাত্র উপদেষ্টা নিয়োগ দিয়ে সচিবদেরকে স্যালুট দেওয়া লাগতো, বড় বড় কর্মকর্তাদেরকে উঠে যাওয়া লাগতো। আমরা দেখি নাই এই সমন্বয়ক পরিচয়ে কিভাবে আওয়ামী লীগের এমপি বাসায় চাঁদাবাজি হয়েছে? আমরা দেখি নাই কিভাবে থানা থেকে চাঁদাবাজদেরকে হান্নান মাসুদরা সারিয়ে আনতে গিয়েছিল? আমরা দেখি নাই কিভাবে হান্নান মাসুদরা এবং বিভিন্ন সমন্বয়করা বিভিন্ন বন্দরের উপদেষ্টা হয়েছিল? আজকে সংস্কার এবং পরিবর্তনের কথা বলেন, নিজের কতটুকু সংস্কার আর পরিবর্তন করেছিলেন? আজকে কয়জন এমপির বিরুদ্ধে, কয়জন মন্ত্রীর বিরুদ্ধে এই অভিযোগ? হ্যাঁ, দেখেন, এত বড় মন্ত্রী পরিষদ এবং এত এমপি, সুতরাং সবাই তো ফেরেশতা না, কারো কারোর বিরুদ্ধে অভিযোগ আসবেই। আপনার বিরুদ্ধে অভিযোগ আসছে না? আপনারা অপোজিশনে রয়েছেন, তারপরেও তো আপনাদের জামাতের অসংখ্য এমপির বিরুদ্ধে অভিযোগ আসছে, এই করছে সেই করছে, তাই না?
এরপরে বিদ্যুতের দাম বেড়েছে, সেই কথা বলছে লোডশেডিং। দেখেন বিদ্যুতের দাম বাড়ে কেন? এই জ্বালানির সাথে এটা সম্পর্কিত, তাই না? সুতরাং বিদ্যুতের দাম এটা সরকারের দায়ে এই দাম বাড়ে নাই, বা আপনার এই যে লোডশেডিং বাংলাদেশে না, সমগ্র পৃথিবীতে একটা সংকট রয়েছে। এই সংকট মোকাবেলা করার জন্য অপোজিশনের পক্ষ থেকে কিন্তু একবার প্রস্তাব দেওয়া হয়েছে। তার মানে এই সংকট অপোজিশনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু বুঝতেছে, কিন্তু আমাদের আতিক মুজাহিদ ভাইয়েরা বুঝতেছে না। আচ্ছা, বিশ্ববাজারে দাম কমেছে। দেখেন বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা, সংস্কৃতি, কালচার, এইখানে আসলে একটা জিনিসের দাম একবার বেড়ে গেলে নানান কারণে ওইটা আসলে কমানো যায় না। তবে ধাপে ধাপে এটা পরিবর্তন হবে। আমাদের অপোজিশনে যারা আছে তারা যদি সহযোগিতা করে তাহলে পরিবর্তন হবে। তিনি আবার বললেন যে বিরোধী দলের পতন না ঘটালে আসলে দেশ উন্নত হবে না। দেখেন আমি একটা লেখা প্রকাশ করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে ইতিহাসের সবথেকে নিকৃষ্ট বিরোধী দল জামাত ইসলামের শীঘ্রই নির্মম পতন হবে। আমি এই কথা কেন বলেছিলাম? এই কথা বলেছিলাম এই কারণে যে ইসলামের নাম ভাঙিয়ে বায়তুল মালের নামে যারা চাঁদাবাজি করছে, যারা বিনা জামানতে যারা আসলে বয়ন নামে ঋণ নিচ্ছে ইসলামী ব্যাংক থেকে, এই ঘটনাগুলো ঘটে নাই। আপনি আজকে শিবির না করলে, জামাতি পরিবারের না হইলে ইবনে সিনাই চাকরি হয় না, আপনার ইসলামী ব্যাংকে চাকরি হয় না। এই হিস্ট্রিগুলো তো মানুষের সামনে এসেছে, কিভাবে ইসলামের নাম ভাঙিয়ে তারা বিভিন্ন জায়গায় মুনাফিকি করছে। তারা নির্বাচনের আগে কি বলেছিল? নির্বাচনের আগে বলেছিল যদি তোমরা দাঁড়িপাল্লায় ভোট দাও, দাঁড়িপাল্লা ইমানের প্রতীক, দাঁড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতে যাইতে পারবা না। এমনকি এটিও বলেছিল যে জামাত ইসলাম করা নাকি ইমানি দায়িত্ব। এই কথাগুলো বলেছিল না? অথচ আমরা দেখলাম যে তারা মানে সংসদে এখন বলছে যে আমরা শরিয়া আইন চাই। ওই সময় নির্বাচনের আগে বিদেশিদের সাথে বৈঠক করে বলেছিল আমরা শরিয়া আইন চাই না। এই মুনাফিকিগুলো এখন মানুষের সামনে স্পষ্ট। আমি এই জন্যই বলেছি যে প্রতারণা করে জামাত ইসলাম অতীতে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এইবার যে প্রতারণা করে সর্বোচ্চ 77টি আসন পেয়েছে, এই জামাত ইসলামের শীঘ্রই পতন হবে। মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে তাদের মুখোশ। এরপরে তারা বলেছিল, কিছু বলছেন না প্লিজ আপনি আচ্ছা, কন্টিনিউ করেন। এরপরে বলছেন যে মানে মানুষ জীবন দিয়েছে উন্নয়নের জন্য নাই। মানুষ কিসের জন্য জীবন দিয়েছে? চাঁদাবাজি করার জন্য, তদবির বাণিজ্য করার জন্য, এমপি হওয়ার জন্য, ছাত্র উপদেষ্টা হওয়ার জন্য, বিভিন্ন জায়গায় যে আপনার জালিয়াতি করার জন্য, এইগুলো জন্য মানুষ জীবন দিয়েছে। সার্জিস আলমের একটা ঘটনা দেখেন নাই? যে একজন নারী তিনি ব্যবসা করেন, তিনি সার্জিস আলমের কাছে 7 লাখ টাকা পাঠিয়েছিলেন এবং যিনি রিসিভ করেছিলেন তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। দেওয়ার কথা 10 লাখ, কেন আপনি 7 লাখ দিলেন? এবং সেই নারী বলছে যে কাজ পাইয়ে দেওয়ার কথা বলে সর্বমোট 48 লাখ টাকা নিয়েছিল। সুতরাং মানুষ জীবন দিয়েছে সংস্কারের জন্য, মানুষ জীবন দিয়েছে পরিবর্তনের জন্য। 18 মাসে আপনারা যে সংস্কার আর পরিবর্তন নামে চাঁদাবাজি, লুটপাট আর দখলদারিত্ব করেছেন, নিজ এলাকার আপনারা বিভিন্ন সংস্কারের নামে নিজ এলাকায় ফান্ড রেখেছেন, সেগুলোর কোনো জবাব আছে? কেন আপনারা শুধুমাত্র বিএনপি সরকারের কথা বলছেন যে বিএনপি সরকার এই করছে সেই করছে? আপনারা আওয়ামী লীগের বিচারটা কেন চান না? কেন আপনারা আপনাদের 18 মাসের বিচার, আপনারা 18 মাসে যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সেগুলো না আপনাদের মন্তব্য নাই কেন? রাশেদ খান আপনার পয়েন্টগুলো পেয়েছি।